ফোনের রিসিভারটা নামিয়ে রেখে কিছু সময় দুহাতে মুখ ঢেকে বসে রইলাম। মায়ের কথাগুলো কানে বাজছিল যেন খুব করে। সবার বাড়িতে ঈদ আসে, আমার বাড়িতে আসে না। সত্যি তো, শুধু আকাশে ঈদের চাঁদ দেখা গেলেই তো আর ঈদের আনন্দ আসে না। নতুন কাপড়ই তো সবসময় সবার মুখের হাসি প্রশস্ত হয় না। গত রাতে যখন অনেক সাহস করে বিজয়কে বললাম এবারের ঈদটা বাড়িতে বাবা মায়ের সাথে করতে চাই, আমার এই কথাটা শুনে বিজয় এমন কঠিন দৃষ্টিতে তাকালো যে আমার ভেতরটা একদম জমে গেল। মনে মনে বারবার বিয়ের আগের রাতে মায়ের শিখিয়ে দেওয়া বুলি আওড়ালাম, খবরদার মুখে মুখে তর্ক করবি না, স্বামী অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করবি না। বড় বউ হিসেবে প্রীতিলতার এ বাড়িতে খুব সুনাম, যেমন শান্ত স্বভাবের তেমনই কর্মঠ। বাড়িতে যে কোনো সমস্যার একটাই সমাধান, সে হলো এবাড়ির বড় বউ আমি প্রীতিলতা। অথচ আমার কোনো অভিযোগ করার যেমন কোনো জায়গা নেই, তেমনই নেই কোনো সমস্যার সমাধান। কলিং বেলের আওয়াজে হুঁশ ফিরল। বিজয় বাসায় ফিরল বোধ হয়। বাচ্চারা পরিমরি করে ছুটল দরজায়। দরজা খুলতেই বাবার উপর ঝাঁপিয়ে পড়ল। বাড়িতে সবার কেনাকাটার লিস্টের দায়িত্ব আমার। বিজয় নিজে গিয়ে 10 দোকান ঘুরে সবার জন্য কেনাকাটা করে। বাড়ির বড় সন্তান হওয়ার দায়িত্ব একটু ওর বেশি, আর তার রেশ পড়ে আমার উপরও। বড় বউ বলে কথা। রাতে বিছানায় যেতেই বিজয় বলল, কেনাকাটা কি করলাম খুলেও তো দেখলে না, তোমার শাড়িটা পছন্দ হয়েছে? মশারি টানাতে টানাতে বললাম, বিজয় বলল, মায়ের শাড়িটা বেশ দাম নিয়েছে কিন্তু। এমন শাড়ি দোকানদার আমাকে লো বাজেটের একটাও দেখিয়েছিল, তবে আমি বললাম, আরে সবচাইতে ভালোটা দেখাও, শাশুড়ির জন্য কিনবো বলে কথা। লোকে শাড়ির দাম শুনলে যেন বুঝে কেমন ঘরে মেয়েকে বিয়ে দিয়েছে, কি বলো? বলে বিজয় হো হো করে হাসতে লাগলো। আমি শান্ত চোখে বিজয়কে দেখতে লাগলাম। উচ্চবংশীয়, উচ্চশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত আমার বাড়ির একমাত্র জামাই বিজয়কে। বলা বাহুল্য, আমার বাবা মায়ের মৃত 3 সন্তানের পরে আমি তাদের একমাত্র সন্তান। আরেকটা ছোট ভাই ছিল বটে, সে তো 3 বছর বয়সে আর কি পুকুরে ডুবে মারা গিয়েছে। বাবা সে বছরই পুকুরটা ভরাট করে ফেললো, হতে পারে শোকে, ক্ষোভে অথবা পুনরায় দুর্ঘটনা এড়াতে। বিজয় বিছানায় শুয়ে বলল, ঈদের জন্য বাজারের ফর্দটা রেডি করে রেখো, বিথি বিপাশা আসবে সবাই জামাই নিয়ে। এত লোকের রান্না হবে, আয়োজনে যেন কোনো কমতি না হয়। ওরা না আসলে তো বাড়িতে ঈদ উৎসবটাই আসে না, বলো? বিথি বিপাশা আমার আদরের ননদেরা, ওদেরকে রেখে ঈদ হয়? আমি পাশ ফিরে বিজয়ের দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, আমার মায়ের বাড়িতে আজ 12 বছরে একবারও উৎসব হলো না, বলো? বিজয় খোঁচাটা ধরে ফেলল, কঠিন স্বরে বলল, ও বাড়িতে একা একা গিয়ে কি এমন উৎসব হবে শুনি? বাড়িতে তুমি না থাকলে এত সব সামলাবেটা কে? আমি মাথা নাড়ি। সেই আমি নিজেকে এতটা অত্যাবশ্যকীয় করে ফেলেছি যে আমার নড়বার জো নেই। ঈদ আসলেই বাবার বাড়িতে আমার দায়িত্ব হলো ফোন করে মাকে ঈদের উপহার পছন্দ হয়েছে কিনা জানতে চাওয়া। জাকাতের টাকাটা সবাই ঠিকঠাক বুঝে যেন পায়। বাড়িতে যেন ঈদের দিন সব রকম রান্না ঠিকঠাক হয়। আমার জন্য যেন কোনো অপেক্ষা না করে, এসব আবোল তাবোল বলে মাকে ব্যস্ত রাখা। ফোনের ওপারে মায়ের হুঁ হায়ের ভিড়ে কত দীর্ঘশ্বাসেরা মাইলকে মাইল পাড়ি দিয়ে আমার কানে পৌঁছে, তা যেন আমি ঠিকঠাক বুঝেও বুঝতে চাই না। এবাড়ির সকলকে ফেলে বাবার বাড়িতে গিয়ে স্বার্থপরের মতো ঈদ করাটা আমাকে যেন মানায় না। নিজেকে বোঝাতে পারলেও মাকে ঠিক বোঝাতে পারা যায় না। রোজা 30টা হবে না 29টা, এই তর্কে কোন দল জিতলো তা দেখবার জন্য, ঈদের চাঁদ দেখার জন্য সবার সাথে আমিও ছাদে দৌড়ে যাই। বিটিভিতে উচ্চ স্বরে বাজতে থাকে, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমার ননদেরা বাড়িতে ঈদ করতে এসেছে। বাচ্চারা, ভাই বোনেরা দল বেঁধে কেউ গল্প করছে, কেউ লুকোচুরি খেলছে। আমরা বউরা সব পাকঘরে ব্যস্ত, কেউ সেমাই ভাজছে, কেউ বাবার মশলা বাটছে। বাড়ির মেয়েরা কেউ কেউ লাইন ধরে হাতে মেহেদি দিবে, চুলে বিলি কেটে তেল দিবে। গভীর রাতে ভোরে উঠবার ব্যস্ততা নিয়ে কেউ কেউ আবার গভীর দীর্ঘ শ্বাস গোপন করে নিজের ফেলে আসা শৈশবের স্মৃতিচারণ করতে করতে শ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে ঘুমে তলিয়ে যাবে। নতুন জামা গায়ে বাচ্চারা যখন নামাজ শেষে ওর ওপর পিছে পড়ে থাকবে সালামির টাকা আদায়ের জন্য, আমি তখন ব্যস্ত টেবিলে খাবার সাজাতে। এর মাঝে হঠাৎ করেই হাঁকডাক শোনা যাবে, বাড়ি থেকে মায়ের ফোন।
আমি ব্যস্ত হাতে সবটা সামলাতে সামলাতে বলবো, এখন রাখতে বল, আমি ফ্রি হয়ে কল দিব। সেই আমার ফ্রি হতে হতে কখনো কখনো রাত হয়ে যায়। ভাবি হয়তোবা বাবা মা ঘুমিয়ে পড়েছে, কাল সকালে না হয় কথা বলবো। সেই গম গম করতে থাকা বাড়িটাতেই বেশ কয়েক বছর পর যখন আমি আর বিজয় প্রথমবারের মতো আমাদের একমাত্র মেয়ের বাবার বাড়িতে প্রথম ঈদ উপলক্ষে বাজার সদাই ঝাড়পোছ করে সব গুছিয়ে উঠতে লাগলাম, বিজয় তেমনই এক সন্ধ্যায় রান্নাঘরে এসে আমার পেছনে দাঁড়িয়ে বলল, এই চৈত্র মাসের গরমে শরীরে এত ঘাম ঝরিয়ে বুটের ডালের হালুয়া বানিয়ে কী লাভ? আমি পেছন ফিরে চোখ বড় করে বললাম, মেয়েটার হালুয়া ছাড়া ঈদ হবে বলো? না করলে কষ্ট পাবে না, ভাববে বিয়ে দিয়ে পর করে দিয়েছি। সেই রাতে বিজয় বিছানায় শুয়ে আমার মাথায় হাত রেখে বলে, কত বছর এ বাড়িতে বউ হয়ে এলে বলো তো প্রীতি? আমি বলি, সে হবে 20-25 বছর। বিজয় দীর্ঘশ্বাস ফেলে বলে, 27 বছর। আমি আঙুলের কর গুনে হিসেব কষতে থাকি। তেল নুনের হিসেব, হ্যাঁ, এসব কবে গুলে খেয়েছি। বিজয় আস্তে করে শোয়া থেকে উঠে বসে। আমি বলি, উঠলে যে, শরীরটা খারাপ লাগছে? বলে, পানি দাও। আমি পানি এগিয়ে দেই। বিজয় কাপা কাপা হাতে পানির গ্লাসটা নেয়। ঝাপসা আলোয় আমি ঠিক বুঝতে পারি বিজয়ের অস্থিরতা। হাত চেপে বলে, চেপে আর কি আমি বলি, কি হয়েছে? অস্বস্তি লাগছে? বাতিটা জ্বালাবো? বিজয় বালিশে হেলান দিয়ে বসে বলে, বিনিতার বিয়ে হলো কদিন বলো তো? 6 মাস হলো। আমি মাথা নেড়ে বলি। বিজয় দীর্ঘশ্বাস ফেলে বলে, বিনিতা কল করেছিল সন্ধ্যায়, বলল ঈদে আসতে পারবে না। ও চলে আসলে জামাই একা থাকবে, সে নাকি তার বাবা মাকে রেখে এ বাড়িতে এসে ঈদ করতে পারবে না। আমার মেয়েটা কেমন করে আমাদেরকে ছাড়া ঈদ করবে? একটাবারও ভাবলো না ছেলেটা? আমি শক্ত হয়ে বসে থাকি। বিজয়ের হাতটা হয়তোবা আনমনে একটু জোরে চেপে ধরি। আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। শেষবার যখন মা বলল, প্রীতি আর বোধ হয় সময় নাই রে, এবার আর কাপড় পাঠাস না। কি জানি পরের বার সুযোগ হয় কি না। আমি হেসে বলেছিলাম, কেন হবে না মা? বিনিতার অনার্স ফাইনালটা শেষ হোক, ননদেরা তো আর এখন খুব একটা ঈদে আসে না, ওদের জামাইরাও তো ওদের বাড়িতে আসে ঈদে, এবার আর কোনো ব্যস্ততা নাই। আমি বিজয়কে বলে, ঠিক তোমাদের সাথে ঈদ করতে চলে আসব। ঠিক তার 2 দিন পরেই বাবার ফোন, মা আর নেই। হুট করেই যেন আমার প্রথমবারের মতো বাড়িতে ঈদ করতে যাওয়া হয়ে গেল মায়ের জানাজায় যাওয়া। আমি ঠিকই গিয়েছিলাম সেই ঈদে মায়ের জন্য কেনা নতুন আকাশি রঙের শাড়িটা নিয়ে। মায়ের প্রিয় রং। কি ভালো লাগতো মাকে শাড়িটা পরলে। দেখতে পারলাম কই। বাড়ি থেকে ফেরার আগের রাতে যখন আলমারিটা খুললাম, দেখলাম 27টা নতুন ভাঁজ না খোলা জামাইয়ের কেনা মায়ের যত্ন করে সাজিয়ে রাখা শাড়ি। আমি একটা একটা করে শাড়ি হাতে নেই, ভাঁজ খুলি, গন্ধ নেই। না, সেই শাড়িতে আমার মায়ের শরীরের গন্ধ ছিল না, ছিল দীর্ঘকাল জমিয়ে রাখা অপেক্ষার গন্ধ, অভিমানের গন্ধ, আক্ষেপের গন্ধ। বিজয়ের আজ রাতের দুঃখ মিশ্রিত ক্ষোভ যেন আমার 27 বছরের হাসি মুখে লুকিয়ে রাখা আর্তনাদের উপহাসের প্রতিচ্ছবি, আমার তলিয়ে যাওয়া অভিমানের গল্পের ভিন্ন রূপের পুনরুত্থান। আজ যেন সারা জীবন আমাকে দমিয়ে রাখা আমার স্বামী বিজয়কে না, যেন এক অসহায় বাবাকে দেখি ঘুমহীন সন্তানের অপেক্ষায় বসে থাকে। সারাটা জীবন সর্বস্বটা নিজের করে পাওয়া মানুষটা হঠাৎ করেই যেন সবটা অধিকার হারিয়ে কি এক অসহায় আর্তনাদ চেপে ছটফট করে মরছে এই গভীর রাতে। ঠিক যেন আমার একরাশ অভিমান চেপে নীরবে নির্বিঘ্নে চিরতরে চলে যাওয়া বাবা মায়ের মতো। সবার সব গল্পেরা একই, শুধু আজ হয়তোবা আমার, কাল তোমার। আমারটা হয়তোবা গাঢ় নীল আর তোমারটা কালো। তফাৎ শুধু আমরা আমাদেরটা দেখি, অন্যেরটা দেখি না। নিজেদেরটা বুঝি, অন্যেরটা বোঝালেও বুঝতে চাই না। দিন শেষে সব জানতার ভিড়ে যেন সবার সবটা অজানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা তো সেই সকাল থেকে শুরু করতে পারিনি, সকালবেলা একটু জাস্ট ছাদে গিয়েছিলাম, সেই ভিডিও ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করেছি। বেশ কিছুদিন হয় আমার ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করা হয় না।
সেটা শেয়ার করলাম। আসলে মনটা ভীষণ খারাপ আজকে 2 থেকে 3 দিন যাবৎ। আসলে খারাপ হবারই কথা, খারাপ হবে না কেন বলুন তো? চারদিক থেকে এত বেশি খারাপ খবরগুলো শুনতে পাচ্ছিলাম, নিজে আসলে ইচ্ছে করলেও না ভালো থাকতে পারছিলাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমরা আমাদের ভালোটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি, আমাদের খারাপটা কখনো আপনাদের সাথে শেয়ার করি না, যাতে করে আপনারা বুঝতে পারেন আমরা খারাপ আছি। আসলে আমরা মানুষ তো, আমাদের মন আছে, আমরা কিন্তু চাইলেই সবসময় খুব বেশি ভালো থাকতে পারি না, আমাদেরও মন খারাপ হয়, যেটা কিনা আপনাদের সাথে কখনো প্রকাশ করা হয় না। তো ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী যখন আপনি শুনবেন তখন বুঝতে পারবেন তার ভিতরে আসলে কি চলছে। গত রাতের আগের রাতে আমি হচ্ছে RJ কিবরিয়ার একটা প্রোগ্রাম দেখেছি। সেখানে আমাদের সবার পরিচিত একটা মুখ ফুড আপ্পির জীবনের গল্প বলছিল। তো ফুড আপ্পিকে তো মোটামুটি কম বেশি সবাই চিনেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা না দেখেছেন এই গল্পের পর্বটা, তারা কিন্তু সবাই ফুড আপ্পির জীবনের গল্পটা শুনবেন। আসলে মানুষকে দেখলে না বোঝা যায় না তার ভিতরে আসলে কি চলছে বা কি হচ্ছে। ফুড আপ্পির জীবনের কাহিনী শুনে এমন কোনো মানুষ নেই যে সে কান্না না করেছে। তার ভেতর থেকে কষ্টগুলো সে যেভাবে প্রকাশ করেছে, তার জীবনে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে সেটা কিন্তু আমরা কেউই জানতাম না। জীবনের উপর দিয়ে এত বড় একটা ঝড় চলে গিয়েছে, তারপরেও সে কিন্তু খুবই হাসি খুশিভাবে তার জীবনটাকে পার করে দিয়েছে। আমরা কখনো বুঝতেই পারতাম না যে তার লাইফটা আসলে এতটা ভয়ঙ্কর ছিল। আর এটা সবচাইতে বড় একটা ভুল কি জানেন, খুবই অল্প বয়সে কোনো একটা ডিসিশন নেওয়া। অল্প বয়সের ডিসিশনগুলো না মানুষকে একদম শেষ করে দেয়। সেটা আসলে বুঝতে পারি অনেক পরে, তখন বুঝে আসলে কিছুই করার থাকে না, তখন সব দিকটা হারাতে হয়। তো ওই বয়সটাতে আসলে চোখে তো রঙিন চশমা লাগানো থাকে, ওই সময় বাবা মা ভাই বোন আসলে কারো কথাই শোনা হয় না, যে কারণে ভুলটা আমরা 90% মেয়েরাই করে থাকি বা ছেলেরাও করে থাকি। তো আমি রিকোয়েস্ট করব যারা এই পর্বটা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। আর যে কিবরিয়ার প্রোগ্রামে ফুড আপ্পির তার জীবনের গল্পটা শেয়ার করেছে, সেই গল্পটা দেখে নিতে পারেন। সেখান থেকে আমরা অনেক কিছু কিন্তু শিক্ষা নিতে পারি। তো অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, এখন চলুন একটু ভিডিওতে ফিরে যাই। সারাটা দিন আসলে কোনো রান্নাবান্নাই করিনি, সারাটা দিন একদম ঘুমিয়ে কাটিয়েছি। আর সন্ধ্যার দিকে বাচ্চারা খুব বেশি বিরক্ত করছিল, কারণ ওরা সারাদিনে দেখা যায় শুধু ডিম ভাজি ডাল ছিল, সেগুলো দিয়েই খাবারটা খেয়ে নিয়েছে। আমাকে আসলে বিরক্ত করেনি, বড় ছেলেটা বাসায় ছিল তো ও আসলে সব কিছু একটু ম্যানেজ করে নিয়েছে। আর সন্ধ্যায় হচ্ছে ছেলেটা পড়তে চলে গিয়েছে, তো বাচ্চাদের জন্য একটু পাস্তা করে দিয়েছিলাম। আর ওদের পাস্তাটা খাইয়ে দিয়ে আমি নিজের জন্য একটু চা করে নিয়েছিলাম। মাথাটা একদম ঝিমঝিম করছিল, তো ভাবলাম একটু চা খেলে হয়তো বা ভালো লাগবে। তো সন্ধ্যার নাস্তাটা দেওয়ার পরপরই আমি রাতের খাবারটাও রান্না করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর রাতের জন্য আজকে একটু ভাত করেছি, ডাল ভর্তা করেছি, বেগুন ভর্তা করেছি, বাঁধাকপি ভাজি করেছি, আর বাচ্চাদের জন্য একটু চিকেন ছিল, সেটা আমি গরম করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন খাবার কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি। তো রান্নাটা যেহেতু সন্ধ্যার নাস্তা করার পরপরই আমি রান্না করে ফেলেছি, বাচ্চারা কেউই এখন খেতে চাইছিল না। আমি তো যেহেতু পাস্তাটা খাইনি, আমার বড্ড ক্ষুধা লেগেছিল, তো আমি ভাবলাম আমি খাবারটা খেয়ে নেই, ওদেরকে না হয় একটু পরে খাইয়ে দেবো। এই ছিল আজকে সারা দিনের ভিডিও কাজকর্ম। আশা করছি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় ভিউয়ার্স ভাই আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, প্রতিবারের মতোই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন বা যারা দেননি এখন পর্যন্ত, তারা কিন্তু ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে পারেন। আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। তো প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলে একদমই নতুন আছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যদি এই টাইপের ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে ভালো লাগে। যারা ডেইলি অ্যাক্টিভিটিস লাইফস্টাইল ভিডিও দেখতে আর কি পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে অল অপশনে সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে। যারা কাজটি অলরেডি করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন।
তো রাতের খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।